প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের দিদি মমতা দিদির কল্যাণে আমরা দেখতে পাচ্ছি একটা গাল ভরা বিশাল বড় ব্যাপার, সেটার নাম হচ্ছে বিজিবিএস। অর্থাৎ ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা সেটার একটা ইংলিশ নাম দিয়ে একটা কিছু হচ্ছে। সেই জিনিসটা দিয়ে প্রত্যেক বছরই আমরা শুনি যে কারণে মমতা দিদির নাম দিদি করে দিয়েছেন বিরোধীরা, সেখানে লক্ষ লক্ষ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু বাস্তবে শিল্প আসে বাংলায় শূন্য। ঈশ্বর পরিত্যক্ত বাংলা কোনো শিল্প পায় না, কিন্তু শিল্পের নামে এই মহোৎসব কার্যত, যেখানে মমতা দিদির পোস্টারে ছেয়ে ফেলা কলকাতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সেটা নিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিদিমণিকে অনুষ্ঠান শুরুর আগেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন। গত বছরে তিনি ঘোষণা করেছিলেন যে 3,76,000 কোটি টাকারও বেশি এখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং শুভেন্দু অধিকারী একটি ভিডিও প্রকাশ করে তার সেই সেই ঘোষণার ভিডিওটা প্রকাশ করে জানতে চেয়েছেন এই 3,76,000 কোটি টাকায় ঠিক কতগুলো শূন্য থাকে। এবং তারপর তিনি কনক্লুশন হিসেবে বলেছেন, আসলে এখানে কত শূন্যের হিসেব আছে সেই নিয়ে আপনি একটু কেয়ারও করেন না, কেননা বাংলার জন্য আপনি ভাবেন শূন্য। যাই হোক, এই অস্বস্তি তো ছিলই, কিন্তু এর পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর এক দুর্নীতির অভিযোগ তুলে ফেললেন। এবার আজকের এই প্রতিবেদনে আমরা দেখার চেষ্টা করব কোন সেই দুর্নীতির পর্দাফাঁস করলেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠবে আর সিঙ্গুর উঠবে না, শিল্প নিয়ে কথা হবে আর সিঙ্গুর নিয়ে কথা হবে না, এই সিঙ্গুর কাটায় কিভাবে এই তৃণমূল সরকারকে এই বিজিবিএস চলার সময় বিদ্ধ হতে হচ্ছে, সে নিয়েও আপনাদের সামনে নিয়ে আসব। এর পাশাপাশি সারা বিশ্বকে শিল্পপতিদের অনেক কিছু বলছেন, বাংলা নাকি ডেস্টিনেশন, বাংলা ছাড়া আর পৃথিবীর কোথাও শিল্প হওয়া সম্ভব নয়, এমন গাল ভরা বুলি আমরা তৃণমূলের তরফ থেকে প্রচার দেখছি। কিন্তু তার দলের বিধায়কই আসল সত্যিটা ফাঁস করে নিচ্ছেন, ফলে ফলে সেই জায়গা থেকে অস্বস্তি বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং দিদিমণি আছেন আর তার খুঁজে পাওয়া, স্পেনে গিয়ে খুঁজে পাওয়া শিল্পপতি দাদা থাকবেন না, দাদার ঢপ শিল্প থাকবে না, তা কি হয়? আজকে বিজিবিএস এর দিন, সেই দাদার ঢপ শিল্প নিয়েও কিন্তু নতুন করে বিতর্ক মাথাচাড়া নিল, সেই নিয়েও কথা বলবো। এদিকে যখন রঙে ভরা বঙ্গ সম্মেলন হচ্ছে, বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে, তখন যে গুজরাট বা যে উত্তরপ্রদেশকে বাংলা হতে দেব না বলে একটা দাবি করা হয়, সেই উত্তরপ্রদেশে এক গেরুয়াধারী রাজ্যে আর এক গেরুয়াধারী দেখিয়ে দিলেন ইনভেস্টমেন্ট কি করে করতে হয়, এবং সেই জায়গা থেকে কর্মসংস্থান কিভাবে এলো, ইজ অফ বিজনেস কাকে বলে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আর তার পাশাপাশি মোদির বন্ধু, বিজেপির বন্ধু, তারাই ভরসা আলটিমেটলি শিল্প আনতে গিয়ে। বারবার এখানে ভোটের সময় প্রচার করা হয় না বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন না, এই বাংলাটাকে ধরে ধরে বেচে দেবেন। অথচ দেখা যাচ্ছে যাদেরকে বিজেপির বন্ধু, মোদির বন্ধু বলে দাগিয়ে দেওয়া হয় এই তৃণমূল সরকারের তরফ থেকে, তাদেরকেই কার্যত হাতে পায়ে ধরে নিয়ে আসা হচ্ছে এবং তাদের মুখ দিয়ে ভালো ভালো কথা বলানো হচ্ছে। তাহলে বাংলার শিল্প পরিস্থিতিটা কি, সেই ছবিটা তুলে ধরবো এক এক করে এই প্রত্যেকটা সেগমেন্ট কভার করে। তবে যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে লাইক বা শেয়ার তো করবেনই, আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করলেও আমাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের মনে হয় এই বিজিবিএস সত্যিই বাংলার ভালো করছে, তাহলে সাপোর্ট বিজিবিএস বলে আপনারা হ্যাশট্যাগ করতে পারেন। আর আর যদি মনে হয় এই বিজিবিএস আসলে ঢপের চপের শিল্প, তাহলে দিদি ওয়েক আপ এই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, এক এক করে আসি। প্রথমেই যে জিনিসটা নিয়ে সামনে আসবো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে ফাঁস করে দিলেন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেখানে কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। কি বলছেন শুভেন্দুবাবু? তিনি বলছেন সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব কোনো টেন্ডার ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সংস্থার হাতে তুলে দেওয়া হয় কেন, এই ভয়ঙ্কর অভিযোগ তিনি তুলছেন। এবং বলছেন একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য প্রতি বছর একটা বাৎসরিক উৎসব হয়। এখনো পর্যন্ত যে কটা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে, তাতে 14 থেকে 15 লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে, কিন্তু 14-15 টাকা বিনিয়োগ হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও? শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন বাংলার শিল্পক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় ঠিক কি হাল হয়েছে। তিনি বলছেন উল্টো দিকে 2021 সালের পরে
ডাবরের কারখানা পালিয়েছে, কেশরাম রেয়ন বন্ধ হয়েছে, নৈহাটি ভদ্রেশ্বরে জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ লোক রয়েছে, তাকে এই সম্মেলন আয়োজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। টেন্ডার ছাড়া 50 কোটি টাকা বরাদ্দ হয়, এই টাকা ঝাড়ার জন্য এটা করা হয়েছে। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে সব জায়গাতেই দুর্নীতি আছে এমন একটা ভয়ঙ্কর অভিযোগ বারবার বিরোধীদের তরফ থেকে করা হয়, এবং শুধু সেটা অভিযোগের স্তরে থেমে থাকেনি, এই নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বহু মামলা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে, এবং সেখানে তৃণমূলের একের পর এক বড় বড় মাথা তারা দুর্নীতির দায়ে জেলে গেছেন, এবং বহু এমন নেতা নেত্রীর নাম শোনা যাচ্ছেন যারা নাকি আগামী দিনে জেলে যাবেন। অর্থাৎ দুর্নীতি এবং তৃণমূল এই দুটো কোথাও যেন সমার্থক হয়ে গেছে, এই অভিযোগ বিরোধীরা তুলছেন এবং তার সত্যতা মানুষও দেখতে পাচ্ছে। কিন্তু যেখানে বাংলার মানুষকে কর্মসংস্থান, শিল্প সংস্থানের স্বপ্ন দেখাচ্ছেন এবং সেটাকে ভোটের মার্কেটে ইউজ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিজেপিএস, সেখানেও এবার দুর্নীতির আঁতুড়ঘর, সেখানেও ভয়ঙ্কর দুর্নীতি অভিযোগ তুলে দিলেন মাননীয় বিরোধী দলনেতা। জানি না এই নিয়ে আগামী দিনে তদন্ত হবে কিনা, অভিযোগ হবে কিনা, হাইকোর্টে মামলা হবে কিনা, এবং সেখান থেকে সত্যিই কোনো দুর্নীতি বেরোবে কিনা, কিন্তু যে অভিযোগ তুলেছেন তাতে তার শিল্প সম্মেলনে আদতে কোনো কিছুই কাজের কাজ হয় না, সেটা একজনকে টাকা পাইয়ে দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য এই জিনিসটা করা হয়, এটা কিন্তু বাংলার মানুষের মনে গেঁথে গেল। এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে সেখানে অনেক দুর্নীতির কাঁটার মধ্যে এই দুর্নীতির কাঁটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করতে পারে। এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দেখা যাচ্ছে সিঙ্গুর। এই সিঙ্গুর আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক তৃণমূল কংগ্রেস যে সিপিএম জামানাকে হটিয়ে ক্ষমতায় এসেছিল, সেই জায়গায় দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা ছিল সিঙ্গুর, একটা ছিল নন্দীগ্রাম। এবং সেখানে সিঙ্গুরে টাটাদের কারখানা করতে দেব না সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, অনশন, রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক, আমরা অনেক কিছু দেখেছিলাম। এবং ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন, তার প্রিয় সাংসদ, প্রিয় ভাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এইখানে যে মামলা ছিল সেই মামলা তিনি জিতেছিলেন, এবং সিঙ্গুরের মানুষকে যারা অনিচ্ছুক কৃষক ছিলেন তাদেরকে জমি ফেরত দিয়েছেন, এবং সেই জমিতে তিনি চাষবাস এইসব সুবিধা দেওয়ার জন্য নিজে গিয়ে সর্ষে ছড়িয়ে অনেক কিছু কাণ্ড করেছিলেন। কিন্তু বাস্তবে সিঙ্গুরের চিত্রটা কি দেখা যাচ্ছে? সিঙ্গুরের চিত্র দেখা যাচ্ছে, না হয়েছে সেখানে শিল্প কারখানা, না হয়েছে সেখানে কৃষি। হ্যাঁ, সর্ষে চাষ হচ্ছে কিন্তু সেটা ভেরির পাশে, ফলে সিঙ্গুরের মানুষ আসলে চোখে সর্ষে ফুল দেখছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প বিরোধী এবং তার কৃষি ক্ষেত্রেও কিছু করার জায়গা নেই, এই দাবি উঠে যাচ্ছে খোদ সিঙ্গুর থেকে। এবং সিঙ্গুরের মানুষ যারা আজকে অনিচ্ছুক কৃষক ছিলেন তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন, দুভাগে বিভক্ত হয়ে গেছেন। সকলেই চান যে যে করে হোক সিঙ্গুরে সিঙ্গুরের শিল্পটা ফেরত আসুক, এবং তারা এই কথাও বলছেন যে যতই এরকম বিশ্ব বাণিজ্য সম্মেলন ইত্যাদি ইত্যাদি করা হোক না কেন, সিঙ্গুরে একটা কারখানা প্রায় 90% তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি নীতি রয়েছে সেই সবের মাঝখানে শিল্পপতিরা এসে এখানে গালভরা বক্তব্য হয়তো রেখে যেতে পারেন, কোটি কোটি টাকা ইনভেস্টের স্বপ্ন হয়তো দেখিয়ে দিতে পারেন, কিন্তু শিল্পপতিরা তারা তো ব্যবসায়ী, দিনের শেষে তারা মুনাফা বোঝেন। এই পরিস্থিতি বাংলাতে শিল্প করা আর তার থেকে টাকাটা বান্ডিল বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া দুটোই সমার্থক, আর সেইটা তারা কিছুতেই করবেন না। ফলে এই ধরনের বাণিজ্য সম্মেলন হবে, গালভরা অনেক বুলি শোনা যাবে, অনেক মৌ চুক্তি স্বাক্ষরিত হবে, কিন্তু সিঙ্গুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প খরাটা ঠিক কোথায়, পশ্চিমবঙ্গের শিল্প বলে কিছু আসবে না। আর তাই এই রাজ্যের যারা তরুণ তরুণী রয়েছেন তাদের তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, কেননা সরকারি চাকরি তো মমতা জামানায় শেষ হয়ে গেছেই, যেটুকুনি হয় সেখানেও দুর্নীতির ছোঁয়া। আর বেসরকারি ক্ষেত্রে এই হচ্ছে সিঙ্গুর তার প্রকৃষ্ট উদাহরণ। এর পাশাপাশি আরেকটা যে জিনিস খুব বেশিভাবে উঠে আসছে সেটা হচ্ছে তার নিজের দলের বিধায়কেরই বাউন্সার। আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণী তিনি একসময় বিজেপি করতেন, এবং তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং তাকে লোকসভা ভোটে টিকিটও দেওয়া হয়, সেখানে হেরে যান, এবং তারপর রায়গঞ্জ থেকে বাই ইলেকশনে জিতে তৃণমূলের টিকিটে আজকে তিনি তৃণমূলের বিধায়ক হয়েছেন। সেই কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু আজকে অদ্ভুত একটা বাউন্সার দিয়েছেন, এবং সেক্ষেত্রে তৃণমূলের শিল্প নীতিটা ঠিক কিরকম, এবং তার নিজের দলের লোকেরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতি নিয়ে ঠিক কিরকম বিস্ফোরক জায়গায় আছে, সেই ছবিটা বোধহয় সামনে চলে এসছে। কি বলেছেন কৃষ্ণ কল্যাণী?
তিনি বলেছেন, আমি ডিএমকে জিজ্ঞাসা করেছিলাম, আমি স্পষ্ট জানতে চেয়েছিলাম, আমার কাছে তো কোনো কার্ড আসেনি, আপনাদের কাছে এসেছে, মানে এই বিজিবিএস নিয়ে তিনি প্রশ্ন করেছেন। কিন্তু তিনি খোঁজ নিয়ে জানেন আমন্ত্রণ পত্র আসেনি। উত্তর দিনাজপুর আজ বঞ্চিত হলো। এখানকার উদ্যোগপতিরা অনুষ্ঠানে যোগ দিলে তা জেলার জন্য ভালো হতো। আগে যখন আমন্ত্রণ পেয়েছি তখন বিধায়ক হিসেবে নয়, কার্ড গলায় ঝুলিয়ে ডেলিগেট হিসেবে গিয়েছিলাম। আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতে পারি, যা হলো তা ঠিক হলো না। আমরা জানি যে আপনে আচরি ধর্ম অপরে শিখাও, বা চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি বাংলার শিল্পপতিদেরই এই অবস্থা হয়, এতখানি অনাস্থা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রতি থাকে, তাহলে এই যে বিশ্ব থেকে ধরে ধরে বিভিন্ন শিল্পপতি নিয়ে আসা হচ্ছে, তারা বাংলায় শিল্প স্থাপনে ঠিক কতখানি ভরসা পাবেন, সেই প্রশ্নটা থেকেই যায়। আর সেই জন্য প্রত্যেকবার এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে আমরা দেখতে পাই কোটি কোটি টাকার মৌ চুক্তি মেমোরেন্ডাম, সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করতে শুনতেই। এবং সেই কারণেই বিরোধীরা তাকে মজা করে মৌ দিদি বলে ডাকেন। কেননা এই মৌ চুক্তি মৌমাছি হয়ে উড়ে যায়, সেটা শিল্প হয়ে বাংলায় বসতে লক্ষ্মী আর হয় না। আর তাই তৃণমূল কংগ্রেস যেটা করে সেটা আইওয়াশ ভোটের প্রচার। আসলে বাংলার মানুষ ডিপ্রাইভ হচ্ছে, এই অভিযোগটা বিরোধীরা বারবার করার সুযোগ পায়। যদিও তাতে বাংলার মানুষের বোধহয় খুব একটা ঘুম ভাঙে না, তাহলে পরপর 3বার এই সুযোগ বোধহয় তৃণমূল কংগ্রেসকে দিত না। যাক, এদিকে যখন এইসব জিনিস চলছে, তখন দিদির প্রিয় আরেক ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়, যাকে স্পেনে গিয়ে শিল্পপতি হিসেবে খুঁজে পেয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি, তাকে নিয়ে এখানে কথা হবে না, তিনি আসবেন না এবং বিতর্ক হবে না, সেটা তো হতে পারে না। এই এই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে গিয়ে বলেছিলেন যে তিনি নাকি 6 মাসের মধ্যে শালবনিতে ইস্পাত কারখানা করে ফেলবেন, এবং তিনি একজন শিল্পপতি, ইতিমধ্যেই তার দুখানা শিল্প কারখানা আছে। যদিও অনেক 6 মাস পেরিয়ে গেছে, সেখানে কোনো শিল্প কারখানা দেখা যায়নি। এর মাঝখানে জায়গার পরিবর্তন হয়েছে এবং সেখানেও দেখা গেছে 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলিকে জমি উপহার দেওয়া, যাতে তিনি এরকম গাল ভরা কথা এই তৃণমূল সরকার সম্বন্ধে প্রচার করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানেও একটা বড় রকমের ঘোটালা ছিল, যা নিয়ে হাইকোর্টে মামলা হয়, এবং এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দেয় রাজ্য সরকার তো এটা পারে না, এটা সেবিকে দিয়ে পুরো জায়গাটার অ্যাসেসমেন্ট করাতে হবে। এবং সেই যদি সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পপতি হিসেবে যান এবং যে দাম সেবি ঠিক করে দেবে সেই অনুযায়ী দিয়ে তিনি জায়গাটা অ্যাকোয়ার করতে চান, সেই নিয়ে কোনো প্রবলেম হবে না। তো সেই 1 টাকার জমি পাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে কি বলেন, সেদিকে সকলেরই একটা নজর ছিল। তিনি বলছেন অনেক গাল ভরা কথা, কিন্তু সেটা সবটাই দিনের শেষে হাস্যকর হিসেবে দাঁড়াচ্ছে। কেন? সৌরভ বলছেন, প্রত্যেক বছর আসি দেখি বিষয়টি আরো বড় হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, একাধিক উন্নতি হচ্ছে, সবাইকে স্বাগত। আমি বেশি ব্যবসা বুঝি না ঠিকই, তবে রাজ্যে ছোটখাটো বিনিয়োগ করেছি, আর তাতে রাজ্যের তরফে সমস্ত সহায়তা পেয়েছি। তিনি রাজ্যের তরফে সহায়তা পেয়েছেন, সে তো 100বার সত্য, না হলে এত গালভরা কথা বলবেন কেন? কিন্তু যে মানুষটির তিনখানা কারখানা আছে, তিনখানা ইস্পাত শিল্পের কারখানা আছে, তিনি ব্যবসা বোঝেন না এই কথা বলছেন, এটা তো বেশ একটু চমকে দেওয়ার মতো কথা। এবং বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, কোথায় তিনি বাণিজ্য বৃদ্ধিটা পেয়েছেন একটু যদি ডেটা দিয়ে দেখাতেন, মানুষের ভালো লাগতো। যাই হোক, এরপর তিনি তার ক্রিকেট সত্তা, তার খেলোয়াড়ি সত্তা জাগিয়ে তোলেন এবং একটা অদ্ভুত দাবি করেন। তিনি বলেন, শুধুমাত্র ক্রিকেট নয়, এই বাংলা ফুটবলেরও ভক্ত। নতুন একটা কথা তিনি বোধহয় আবিষ্কার করেছেন, এটা বোধহয় বাঙালি জানতো না। তাই ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ করুন। স্পোর্টস ইন্ডাস্ট্রি যেভাবে উন্নতি করছে, তার জন্য মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কাদের ধন্যবাদ। বাংলায় মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল বা সঞ্জীব গোয়েঙ্কাদের হাত ধরে ইন্ডাস্ট্রি, এবং সেটাও স্পোর্টস ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে, সৌরভ গাঙ্গুলি মাইক্রোস্কোপে বা তার স্পেশাল গুগল ম্যাপে বা নবান্ন ম্যাপে কোথায় খুঁজে পেয়েছেন, একটু যদি বাঙালিকে দেখিয়ে দিতেন, তাহলে বোধহয় বড় ভালো হতো। আসলে তিনি এখনো বোধহয় আশাটা ছাড়তে পারেননি যে যে করে হোক দিদিমণি ঠিক ম্যানেজ করে ওই 1 টাকায় তাকে অতখানি জমি দিয়ে দেবেন, এবং তিনি 1 টাকায় অত বড় জমি পাওয়ার লোভেই এই ধরনের প্রলেপ দেওয়া কথা বলে যাচ্ছেন। সেই বিতর্কটাও কিন্তু আজকে নতুন করে চাগার দিয়ে উঠছে। এদিকে এইসব যখন ঢপের চপের শিল্প হচ্ছে, তখন শিল্প কি করে করতে হয় 2 গেরুয়াধারী দেখিয়ে দিলেন। একজন হচ্ছেন যোগী আদিত্যনাথ, একজন হচ্ছেন বাবা রামদেব। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে আসার পরই আমরা দেখেছি চাইনিজ বহু কোম্পানি আছে যেখানে আহ, তাদের তাদের প্রোডাকশন সেন্টারটা
চায়না থেকে গুটিয়ে উত্তরপ্রদেশে চলে আসছেন এবং সেখানে স্পষ্টভাবে শিল্পনীতি থাকার জন্য, জমি পাওয়ার অসুবিধা না থাকার জন্য আজকে কিন্তু ডেস্টিনেশন উত্তরপ্রদেশ হয়ে গেছে। আজকে যখন নির্বাচন আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় খুব জোর দিয়ে বলেন বাংলাকে কিছুতেই উত্তরপ্রদেশ হতে দেব না, গুজরাট হতে দেব না। আসলে তিনি অন্য কিছু মিন করতে চান হয়তো, কিন্তু দেখা যাচ্ছে বাংলা যদি ভুল করে উত্তরপ্রদেশ বা গুজরাটের 1% হতে পারতো, বাংলার বহু তরুণ তরুণীর ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার হয়ে যেত না। ইন্ডাস্ট্রি কিভাবে করতে হয় সেটা আজকে দেখিয়ে দিলেন এই দুই গেরুয়াধারী। পতঞ্জলি গ্রুপ তার শিল্প কার্যক্রম দ্রুত গতিতে সম্প্রসারণ করছে এবং এর জন্য যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি অঞ্চলে তারা একটা নতুন করে শিল্প করার জায়গা তৈরি করেছেন। আচার্য বালকৃষ্ণ, যিনি পতঞ্জলি গ্রুপের হেড, তিনি জানান পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্কটি 1,600 কোটি টাকা বিনিয়োগে নির্মিত হবে, যা স্থানীয় অর্থনীতিকে একটা নতুন দিশা দেবে। তিনি প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইনভেস্ট ইউপি এই মিশনের প্রতি সমর্থন প্রকাশ করে হয়েছে। পুরোপুরি কার্যকর হলে এই পার্কটি 3,000-এর বেশি নতুন চাকরি সৃষ্টি করবে, যা স্থানীয় জনগণের জন্য বড় সুযোগ হয়ে থাকবে। অর্থাৎ একটা রাজ্য সরকারের সুনির্দিষ্ট জমি নীতি যদি থাকে এবং ইজ অফ বিজনেস যদি থাকে, একটা ভিশন থাকে, একটা মিশন থাকে এবং শিল্পপতিদের তার প্রতি আস্থা যদি জাগে, তাহলে ঠিক এইভাবেই শিল্প স্থাপন হয়। তার জন্য এরকম ঢাকঢোল পিটিয়ে এত খরচ করে নিজের মুখের পোস্টার দিয়ে কোনো অনুষ্ঠান করতে হয় না। শিল্পপতিরা নিজে থেকেই ছুটে আসেন এবং ইনভেস্টমেন্ট করেন এবং স্থানীয় মানুষ সেখানে চাকরি পান। শুধুমাত্র সেই শিল্প নয়, একটা এত বড় জায়গায় শিল্প হবে, তার তার পাশাপাশি সাপোর্টিভ শিল্পও কিন্তু অনেক গড়ে উঠবে। আশেপাশে অনেক হোটেল গড়ে উঠবে যেখানে মানুষ খাওয়া দাওয়া করবেন, অনেক ছোটখাটো দোকান হবে। তার ফলে এর সাপোর্টিভ যে জায়গাটা তৈরি হবে, তার কর্মসংস্থানও কিন্তু কম নয়। এইভাবেই রাজ্যের ইকোনমিটা বদলায়। আসলে যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার পর তিনি নিজে উত্তরপ্রদেশকে 1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন এবং সেই জন্য শিল্পনীতি থেকে আরম্ভ করে জমি নীতি সেখানে একাধিক একাধিক সংস্কার করেছেন। আর তারই সুফল ইউপি এইভাবে পাচ্ছে, আর বাংলা রঙ্গে ভরা এই ধরনের বঙ্গ সম্মেলন শুধু দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদন শেষ করব শেষ একটা বিষয় দিয়ে, যে বাংলায় বিজেপিকে কিছুতেই ক্ষমতায় আসতে দেবেন না। কেননা বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে নরেন্দ্র মোদীর বন্ধু, বিজেপির বন্ধু এই মুকেশ আম্বানি, এই এই আদানি, গৌতম আদানি, এরা আসবেন এবং তাদেরকে সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হবে, এই কথাই বলা হয়। এবং যখন দেখা যায় যে বাণিজ্যের কথা আসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও অন্য অপশন নেই, এই মুকেশ আম্বানি আর গৌতম আদানিদেরই ধরে আনতে হয়। যদিও গৌতম আদানি তাজপুর বন্দর করছেন না এবং তারপর থেকে তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখদর্শনও বোধহয় করতে চান না। এসেছিলেন কিনা আজকে আমি ঠিক খবর পাইনি, খুব সম্ভবত আসেননি। কিন্তু মুকেশ আম্বানি এসেছিলেন এবং এসে তিনি অনেক ভালো ভালো কথা বলে গেলেন। এবং মুশকিলটা হচ্ছে এই শিল্পপতিরা যে কথা প্রকাশ্যে বলেন সেই কথা তারা বিশ্বাস করেন না, আর যে কথা বিশ্বাস করেন সেই কথা তারা প্রকাশ্যে বলেন না। এটা বিজনেসের ধর্ম। আর সেই ধর্ম অনুযায়ী মুকেশ আম্বানি আজকে কি বলে গেলেন, সেখানেও দেখুন দিদির এই মৌশিল্প সরি এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এটা যে কতখানি হাস্যকর জায়গা সেটাই সেটাই প্রমাণিত হয়ে গেল। মুকেশ আম্বানি আজকে বললেন বাংলায় তার কোম্পানি 50,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আগামী দিনে। মার্ক দ্য ওয়ার্ড, আগামী দিনে। আগামী দিনটা কবে? কোনো স্পেসিফিক ডেট কিন্তু দেওয়া নেই যে আমি এই 1 বছরের মধ্যে করবো, আমি আগামী 100 বছরের মধ্যে না। আসলে মুকেশ আম্বানি যেটা বলে গেলেন, হ্যাঁ বাংলায় শিল্প স্থাপন করব যখন এখানে একটা শিল্প বান্ধব সরকার তৈরি হবে, বা এই সরকারটা আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাহায্যের জায়গা করবেন, সেই দিনকে করবেন। এবং তিনি বলেন, তিনি জোর দেন জিও মোবাইল নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা। তিনি জানান এখানে তৈরি হবে এআই ডেটা সেন্টার। আসলে জিও এখন একটা ভালো বিজনেস এবং সেখানে দোকান করা বা জিও সার্ভিস সেন্টার, এই ধরনেরই ইনভেস্টমেন্ট মুকেশ আম্বানি করবেন। ওই যে ভারী শিল্প যেটা আমরা গুজরাট ইউপিতে দেখে অভ্যস্ত আম্বানিদের জন্য, সেরকম কোনো ইনভেস্টমেন্ট বাংলার জন্য নেই। এবং এর পাশাপাশি আজকে মুকেশ আম্বানি বলেন স্বদেশ নামে একটি স্টোর খোলার কথা, যেখানে জামদানি, মুর্শিদাবাদী সিল্ক, বিষ্ণুপুরি বালুচরি, মসলিন, কাঁথা স্টিচের কারুকাজ ও শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া হবে। খুব ভালো কথা, এটা তিনি করছেন, এটা একটা উদ্যোগ, বাংলার যে ছোটখাটো শিল্পগুলো আছে সেগুলো বিশ্ব দরবারে পৌঁছবে। কিন্তু এতে অ্যাকচুয়ালি বাংলার ইন্ডাস্ট্রিয়াল কোনো চেঞ্জ হবে কি? যারা ক্ষুদ্র শিল্প আছে তাদের কাছ থেকে জিনিস নেবেন এবং সেই জিনিসটা একটু বেশি দামে তিনি বিদেশে বেচার হয়তো চেষ্টা করবেন। সেটাও কবে করবেন, এস্টাবলিশমেন্ট কবে হবে, সেই নিয়ে কোনো ডিটেল কোনো ইনফরমেশন দেননি। কিন্তু
সেখানে বাংলায় কোনো ভারী শিল্প হচ্ছে কি, যে শিল্প হলে বাংলার চিত্রটা পুরোপুরি বদলে যেতে পারে? এবং সব শেষে এই মমতা সরকার কিভাবে তার কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাদেরকে দয়া করে টাকা দিয়েছেন সেই জায়গাটাও বুঝিয়ে দিয়েছেন। যদিও সেটা তার ধর্মীয় জায়গা থেকে, ধর্মীয় ভাবাবেগ থেকে হয়তো তিনি করেছেন। কিন্তু আজকে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে এই কথাটা বলার তার কি দরকার ছিল? এটা আমি বুঝলাম না। যদি না এই সরকারের দেউলিয়াপনাটা, সত্যিকারের দেউলিয়াপনাটা বিশ্বের সামনে তুলে আনার দরকার না হতো। তিনি বললেন, কালীঘাট মন্দির সংস্কারেও আর্থিক সাহায্য দিয়েছি। এই জায়গাটাই পরিষ্কার করে দেয় আসলে এই রাজ্যের শিল্পপতিরা এই এই রাজ্য সরকারকে ওই ধরনের ছোটখাটো চাঁদা টাদা বা একটু সাহায্য এইটুকুনি করতে চায়, কিন্তু আলটিমেটলি শিল্প স্থাপন এই বাংলায়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জামানায়, নৈব নৈব চ। কিন্তু তিনি ডাকলে আসতে হবে, তাদের কিছু ইনভেস্টমেন্ট আছে, সেটা ক্ষতিগ্রস্ত করতে দিলে চলবে না। আর সেই জন্য যখন সরকারি খরচে এই ধরনের কিছু অ্যাকোমোডেশন পাওয়া যায়, তারা আসেন, গালভরা কিছু ভালো ভালো কথা বলেন, যাতে সরকার না চটে, এবং কিছু ঘোষণাও করে যান, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন এবারে আরো এত লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষর করেছি, কিন্তু কাজের কাজ করেন জিরো। কিন্তু সেসব তো ঠিক আছে, এর মাঝখানেও দুর্নীতি, যে কাঁটাটা আজকে শুভেন্দু অধিকারী বিধিয়ে দিলেন, সেটা তো বড় বেশি খচখচ করে লাগবে। একে তো প্রশ্নটা উঠবে যে কত শিল্প এলো, মৌ চুক্তি পাশে রাখুন, শিল্পটা দেখান, কোন শিল্প কারখানার আপনি ফিতেটা কেটেছেন সেইটা একবার বলে দিন মমতা ব্যানার্জি। সেই চাপটা তো শুভেন্দু অধিকারীরা দেবেনি। তার পাশাপাশি এবার যে দুর্নীতির খোঁটাটা, সেটা সামাল দিতে পারবেন তো দিদিমণি? কি বলবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।